সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। চট্টগ্রামে 25 বছর আগে ফাইলবন্দি হয়ে পড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলাটি আবারও আলোচনায়। হত্যায় অভিযুক্তদের একজন মেজর মোজাফফর গ্রেপ্তারের পর দাবি উঠেছে মামলাটি পুনরুজ্জীবিত করার। সিনিয়র আইনজীবীদের মতে বেসামরিক সম্পৃক্ততা জানতে নতুন তদন্ত দরকার। তবে নির্দেশনা পেলে মামলাটি পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেওয়ার কথা বলছেন সরকারি কৌঁসুলি। 1981 সালে 30 মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার একদিন পর চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা হয়েছিল একটি হত্যা মামলা, যাতে আসামি করা হয় 10 সেনা কর্মকর্তাকে, যার অন্যতম সদ্য গ্রেপ্তার হওয়া মেজর মোজাফফর হোসেন। নথি অনুযায়ী মামলাটির তদন্তে সবশেষ দায়িত্বে ছিল সিআইডি, যারা তদন্ত শেষ করতে আদালতের কাছ থেকে সময় নিয়েছিল 173 বার। তবে ঘটনার সময় সার্কিট হাউসে অবস্থান করা অনেককে বারবার ডাকা হলেও সাক্ষ্য দিতে আসেননি, এমন মত দিয়ে 2001 সালের 12 সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা, যা আদালত গ্রহণ করে 24 অক্টোবর। সাবেক সামরিক কর্মকর্তা সহ বিভিন্ন জনের লেখায় উঠে এসেছে কতিপয় বিপদগামী সেনার হাতে প্রাণ হারিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। তবে এর পেছনে বেসামরিক সম্পৃক্ততাও কখনো উড়িয়ে দেওয়া হয়নি। সিনিয়র আইনজীবীরা মনে করেন, সামরিক আদালতে ঘটনাটির বিচার হলেও দেশি বিদেশি ষড়যন্ত্র বা বেসামরিক সম্পৃক্ততা উদ্ঘাটনে মামলাটি পুনরুজ্জীবিত করে দরকার সমন্বিত তদন্ত। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে মেজর মোজাফফর। বাহিনীর সদস্যদের বিচার সামরিক আদালত হয়েছে, বেসামরিক কোনো সদস্য যদি থাকে, কোনো তথ্যপত্র যদি পাওয়া যায়, পুলিশ যে কোনো সময় এটা রিভাইভ করতে পারে। চাইনির সুযোগ রয়েছে ফৌজদারি কার্যবিধির 173-3 বিধারা অনুযায়ী। আমাদের রাষ্ট্রপ্রধানকে বা আমাদের লোকগুলোকে তখনই মারা হয় যখন এরা আমাদের রাষ্ট্রের পক্ষে দৃঢ় অবস্থান নেয়। এইটার সামনে যারা ছিল, পিছনে যারা ছিল, যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে, তাদের সবাইকে চিহ্নিত করে জনগণের কাছে এদেরকে এক্সপোজ করা দরকার। এইসব আলোচনার প্রেক্ষিতে 25 বছর পর আবারও খোঁজা হচ্ছে মামলার নথি। সরকারি এই কৌঁসুলি বলছেন, নির্দেশনা পেলে মামলাটি পুনরুজ্জীবিত করার ব্যাপারে পদক্ষেপ নেবেন তিনি। যে কিভাবে এটাকে ভবিষ্যতে এগিয়ে নেওয়া যেতে পারে, বিচার নিশ্চিত করতে পারে, সেভাবে পরিকল্পনা চলছে। রাষ্ট্রের যে কাঠামো, বিচারিক কাঠামো থেকে কী সিদ্ধান্ত আসে, সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানের সাথে নিহত হন তার দেহরক্ষী সহ আরও কয়েকজন। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় গ্রেপ্তার মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। বৃহস্পতিবার তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন বলছে, মানবতা বিরোধী অপরাধ মামলায় তার বিচারের সব প্রস্তুতি শেষ করেছেন তারা। ট্রাইব্যুনালের ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে গেল বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় জড়িত মোজাফফর হোসেনকে। 45 বছর পলাতক ছিলেন তিনি। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আলোচিত হত্যাকাণ্ডের এই আসামির বিচার হবে সেনা আইনে। কিন্তু মঙ্গলবার অনেককে অবাক করে মানবতা বিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করে প্রসিকিউশন। এ সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ভিন্ন নামে কথা বলতেন মোজাফফর। এ সম্পর্কে বিস্তারিত জানতে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো দরকার। পরে ট্রাইব্যুনাল বৃহস্পতিবার জিয়া হত্যার আসামি মোজাফফরকে হাজির করার নির্দেশ দেন। মাসুদউদ্দিন চৌধুরী এবং তার পিএ, তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম। এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। এদিকে শেখ হাসিনার শাসনামলে গুমের শিকারদের যেখানে রাখা হতো সে সমস্ত আয়নাঘর পরিদর্শন করতে 3 বিচারককে আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল ডিজিএফআই, ডিবি, র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে যাওয়ার কথা জানান। ট্রাইব্যুনাল এক সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের 3 জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধ হত্যা মামলায় সাবেক এমপি হাবিব হাসান সহ 26 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আহ্বান জানিয়েছে
প্রসিকিউশন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর সবুজবাগে ইব্রাহিম পলাশ নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজারবাগ বাজার পানির পাম্পের কাছে পলাশের উপর হামলা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার 2 হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড। কয়েক মাস আগেই বিয়ে করেছিলেন রাজধানীর সবুজবাগের বাসিন্দা ইব্রাহিম পলাশ। ছিলেন ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগের কদমতলী এলাকায় পলাশকে এলোপাতাড়ি আঘাত করে দুর্বৃত্তরা। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাত এতটাই নির্মম ছিল যে তার 2 হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। ওর যে অবস্থা দেখছি, সিচুয়েশন দেখছি, মানে 2টা হাত একদমই কেটে নিয়ে গেছে। আমার বিয়ে হয়েছে 3 মাসও হয় নাই। আমরা সবাই দাঁড়াই ছিলাম, ওই সামনে থেকে প্রায় 5 জনের মতন এসে আর কি অ্যালোপ্যাথারি কোপায়, যার কারণে আমি বাচ্চা নিয়ে কোলে ছিলাম। বাচ্চা আমার কোলে ছিল, ওর শরীরে পর্যন্ত রক্ত গিয়েছে আর কি। নিহত পলাশের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল, কিন্তু অন্য কেউ মারতে পারে, সেটা হতে পারে রাজনৈতিক কোনো কারণেও মারতে পারে, বা এই মোবাইল চুরির ঘটনাতেও মারতে পারে, বা অনেক শত্রু তো থাকতেই পারে। ও বিএমপি করতো, ওর শত্রু ছিল, অনেক শত্রু। যেখানে মারছে ওখানে তো ফুটেজ আছে, আপনারা দেখেন ওই ফুটেজে কি হয়েছে, কি করছে। আজকে শুনছি যে সন্ধ্যার সময় একটা মোবাইল নিয়ে বলে বিচার। এই বিচার ওরে কে ডাকলো, কি বিচার, আসলে কি হয়েছে, কে চালাকি করে নিয়ে ওরে মারছে। হত্যাকাণ্ডের কারণ ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার ইতিমধ্যে টিম বাইরে আছে। কিছু তথ্য আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম বলছি না। আমরা আশা করছি যে খুব শীঘ্রই যারা যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। এই ঘটনায় সবুজবাগ থানায় পলাশের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। কোথাও সিগন্যাল বাতি নষ্ট, কোথাও অকার্যকর লাইন ক্লিয়ার ব্যবস্থা, অনেক জায়গায় সচল নেই ফোন কিংবা ব্যারিকেড। এমন দুর্দশায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দেশের লেভেল ক্রসিংগুলো। 3000-এর বেশি রেলগেটের বেশিরভাগেই কার্যত ভরসা শুধু গেটম্যান। এই পরিস্থিতিতে লেভেল ক্রসিংগুলো অটোমেশনে বুয়েটের একটি বিশেষজ্ঞ দলকে দায়িত্ব দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আদিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মমিনুল ইসলাম মমিন ও রিপু আহমদ। রেলের নষ্ট সিগন্যাল বাতিতে এখন পাখির বাসা। সংকেত ছাড়াই চলছে ট্রেন, ভরসা শুধু গেটম্যানের হাতের ইশারা। এমন ঝুঁকিপূর্ণ চিত্র বেশিরভাগ রেলগেটে। রাজধানীর এফডিসির লেভেল ক্রসিংয়ে যে রেল লাইন ক্লিয়ারের ব্যবস্থা রয়েছে সেটা অকার্যকর হয়ে পড়ে আছে অনেক দিন। এছাড়া যে টেলিফোন রয়েছে যোগাযোগের জন্য সেটাও নষ্ট। এর বাইরে ট্রেন যখন খুব কাছে চলে আসে তখন বাজে কলিং বেল। এভাবেই অরক্ষিতভাবে চলছে দেশের রেলগেট ব্যবস্থাপনা। ফলে প্রতি মুহূর্তেই সতর্ক থাকতে হয় গেটম্যানদের। ট্রেন দেখলেই তড়িঘড়ি করে ফেলেন ব্যারিকেড। এতে হরহামেশাই ঘটে দুর্ঘটনা। রেলওয়ে পুলিশের তথ্য বলছে, গত 10 বছরে সারা দেশে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3600 মানুষ। আমার লগে তো টেলিফোনও নাই, লকও নাই, চাবিও নাই, কিছুই নাই, সব কিছু নষ্ট। আর আমার দ্বারা তো কোনো ইনফরমেশন নাই যে গাড়ি আসতেছে। আমাদের এখানে কেটি ইন্টারলক গেট, আমাদের কেটির লাইনটা কেটি আছে কিন্তু লাইন নাই। রেলওয়ের তথ্য মতে দেশ জুড়ে প্রায় 3500 কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং আছে 3200-টিরও বেশি, যার মধ্যে 1000-এর বেশি গেটই অনুমোদিত।
বি ক্লাস বলি আমরা, যেটা সি ক্লাস বলি, এরকম গেটের সংখ্যাই বেশি এবং লোকজন আনঅথরাইজডভাবে ক্রস করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর জন্য আমরা আসলে রিসেন্টলি বুয়েটের সাথে আলোচনা করছি, আমরা কিছু অটোমেটেড গেটগুলো করার চেষ্টা করতেছি, পরীক্ষামূলকভাবে করতেছি। লেভেল ক্রসিংয়ে সেন্সরযুক্ত অটোমেটেড সিগন্যাল ও ব্যারিকেড স্থাপনে পরীক্ষা নিরীক্ষার কাজ করছে বুয়েটের 10 সদস্যের একটি দল। তারা জানান আগামী 6 মাসের মধ্যে ঢাকার 15টি রেলগেটে বসানো হতে পারে পরীক্ষামূলকভাবে। আমাদের যে সোশ্যাল কনটেক্সট, আমাদের যে টেকনোলজিক্যাল রিয়েলিটি, এই দুটার সাথে সামঞ্জস্য রেখেই একটা হোমগ্রোন সলিউশন ডেভেলপ করা, যেটা আমাদের জন্য কস্ট এফেক্টিভ হবে। আমরা রিয়েল লাইফের ট্রাফিক যেটা আসা যাওয়া করছে সেটাকে হ্যাম্পার করবো না, তার পাশে একটা ফাঁকা জায়গায় আমরা একটা গেট এস্টাবলিশ করে ট্রেনের আসা যাওয়ায় এটা নামছে উঠছে ঠিক মতো কিনা এটাকে আমরা টেস্ট করবো। 3টা গেট, এটাও নেক্সট কাপল অফ মান্থসে। তবে রেলের দুর্বল কাঠামোর বাস্তবতায় লেভেল ক্রসিংয়ে নতুন প্রযুক্তির স্থাপন চ্যালেঞ্জিং বলে মনে করছে বিশেষজ্ঞ দলটি। আছে সরঞ্জামের নিরাপত্তার শঙ্কাও। তো আমরা একটু চেষ্টা করবো তুলনামূলক একটু আগে থেকে অ্যালার্মটা দেওয়া, যেন মানুষ যথেষ্ট রেসপন্স টাইমটা পায়। আমরা সাধারণত এমন একটা স্পিডে নামানোর চেষ্টা করব যে স্পিডটা আমাদের জন্য সুদিং হয়। আবার ট্রেনটা যখন ক্রস করে চলে গেল, এই গেটটাকে আবার অটোমেটিক্যালি আমরা তুলে দেবো। আমরা চেষ্টা করব না যে প্রথম থেকে মানুষকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ মানুষের একটা ভূমিকা আমাদের কনটেক্সটে কিন্তু আছে। স্বয়ংক্রিয় ব্যারিকেডের পাইলট প্রকল্প সফল হলে ধাপে ধাপে দেশের সব লেভেল ক্রসিংয়ে স্থাপন করতে চায় বাংলাদেশ রেলওয়ে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে এবার সশস্ত্র বাহিনীও মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন। এজন্য নির্বাচনী আইনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে ইসি। খুব শিগগিরই প্রস্তাবনাগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় বর্তমান সরকার। তার আগে নির্বাচন সংক্রান্ত আইন পর্যালোচনা করতে সভায় বসে কমিশন। মঙ্গলবার দিনভর আলোচনা শেষে আইনে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়, যেখানে রয়েছে সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত, দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশ নিতে না পারার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব। গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা, প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এর পাশাপাশি বিল খেলাপি, যে ধরেন আপনার ইলেকট্রিসিটি বিল, ভূমিকর, ওয়াসা, এই ধরনের যে সমস্ত সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। দ্বৈত নাগরিকত্বধারী যারা, তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, খুব শিগগিরই প্রস্তাবনাগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার, যে এখন আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদেরটা উপযুক্ত মনে করেন, তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নেবেন। এছাড়া এনআইডিতে জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে পাবলিক পরীক্ষার সার্টিফিকেট দিয়ে মাঠ পর্যায়ে সংশোধন করা যাবে। পাবলিক এক্সাম সার্টিফিকেটের বেসিসে এটা মাঠ পর্যায়ে এটা আবার ডেলিগেট করা হবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে, জানিয়ে চলছে সমালোচনা। এ ঘটনায় তথ্য উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। যদিও নিজ ফেসবুক আইডিতে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন গাজী নজরুল ইসলাম। আরও দাবি করেন, দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ পারিবারিক বিরোধের জেরে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান সংসদ সদস্য। জামায়াতে ইসলামের বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের খবরের দিকে নজর রাখছে জামায়াত। এরই মধ্যে জামায়াত নেতার প্রথম এবং দ্বিতীয় স্ত্রী এই ঘটনায় নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে জামায়াত। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। উত্তরার দিয়াবাড়িতে শোকাবহ পরিবেশে প্রাণ হারানোদের স্মরণ করা হয়। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান।
ছবিতেই আছে শুধু, বাস্তবে নেই। জমদূত হয়ে আছড়ে পড়া বিমান নিভিয়ে দিয়েছে ফুটফুটে শিশুপ্রাণ। তাদের স্মৃতিতে শ্রদ্ধায় বন্ধু সহপাঠীরা লিখেছে হৃদয় ছোঁয়া হরফ। ট্র্যাজেডির 1 বছর পূর্তিতে দুর্ঘটনা কবলিত ভবনের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। স্মরণ করেন নিহতদের। নীরবতা পালনের পর হয় দোয়া ও মোনাজাত। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রায় বিমান যায়, কোনো একটা সামান্য সাউন্ড হলেও আমরা অনেক ভয় পাই। কেউ হারিয়েছেন প্রিয় ছাত্রকে, কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা সবচেয়ে কাছের বন্ধু। তারা বললেন, মর্মান্তিক দুর্ঘটনা জীবনে যে শূন্যতা সৃষ্টি করেছে তা পূরণ হওয়ার নয়। তাসনিয়ার একটাই কথা ছিল, বাবা তোমাদের সাথে আর কিছুটা দিন থাকতে চাই। মৃত্যুর আগে এই কথাটাই শুধু বারবার বলতো। সেই কথাটা যখন মনে পড়ে তখন কোন বাবা স্থির থাকতে পারে বলেন? আমাদের বাচ্চারা শারীরিকভাবে যেমন অসুস্থ, মানসিকভাবেও অসুস্থ। শোকের অংশ হিসেবে রাজধানীর উত্তরাসহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 16টি শাখায় একদিনের ছুটি পালন করা হচ্ছে। হাসপাতালসমূহ, সশস্ত্র বাহিনী। এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় স্মরণসভা। এতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন দুর্ঘটনার ভয়ভীতি জয় করে ভুক্তভোগী ও তাদের পরিবার যে দৃঢ়তার পরিচয় দিয়েছে তা দেশ ও জাতির চিরদিনের অনুপ্রেরণার উৎস। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী বৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন ডাক্তার জুবাইদা। এছাড়া সংকটময় মুহূর্তে আক্রান্তদের পাশে দাঁড়ানোয় সেবা সংস্থাগুলোর ভূয়সী প্রশংসা করেন তিনি। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের খবর। ফের বিক্ষোভকারীদের দখলে দিল্লির যন্তর মন্তর। আগের দিনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ার পর মঙ্গলবারও বিক্ষোভস্থলে জড়ো হন শত শত ছাত্র তরুণ। নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের কয়েক ঘন্টা পর ছেড়ে দেয় দিল্লি পুলিশ। শিক্ষার্থী আর তরুণদের বিক্ষোভে এবার উত্তাল দিল্লি। প্রশ্নপত্র ফাঁসের জেরে শুরু হওয়া বিক্ষোভে জড়ো হতে শুরু করেছেন সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা। সোমবার সংসদ অধিবেশনকে কেন্দ্র করে পার্লামেন্ট অভিমুখে ছাত্রদের পদযাত্রায় অভিযান চালায় দিল্লি পুলিশ। ব্যাপক লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ আর আটকের মধ্য দিয়ে রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন বিরোধী নেতারা। আন্দোলন স্লোগানের এক পর্যায়ে হস্তক্ষেপ করে দিল্লি পুলিশ। জনসমাগম থেকে টেনে হিচড়ে ধরে নিয়ে যাওয়া হয় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে। ধস্তাধস্তির এক পর্যায়ে রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। এ সময় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ কংগ্রেসের আরও কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করে দিল্লি পুলিশ। শুরু থেকে চুপ থাকলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁস রোধ করা জাতীয় দায়িত্ব বলে মোদীর করা মন্তব্য সাংবাদিকদের জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রীর একাগ্রতার কথাও বলেন তিনি। এদিকে ককরোচ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতেও রাজি হয়েছে ভারত সরকার। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে জবাবদিহিতার আওতায় আনার আশ্বাসও দিয়েছে গেরুয়া শিবির। গেল মে মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেকার যুবকদের তেলাপোকার সাথে তুলনা করলে গঠন করা হয় ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি, যার নেতৃত্বে ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা খাতে নানা অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভে নামেন সাধারণ ছাত্ররা। সমর্থন জানিয়ে রাজপথে নেমে আসেন লাদাখের শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। 11তম দিনের মতো ইরানে অব্যাহত মার্কিন হামলা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়ার সক্ষমতা দুর্বল করতেই হামলার সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বুধবার মধ্যরাত থেকে চালানো হামলার বেশিরভাগই হয়েছে দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালীর আশপাশের এলাকায়। হামলা হয়েছে তাবরিজ, সিরিক, বুশেহের সহ বেশ কয়েকটি শহরে।
তাবরিজের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন সেনারা। খুব শিগগিরই ইরানের কথিত পারমাণবিক স্থাপনা পিকেক্স মাউন্টেনে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন হামলা হলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। খেলার খবর, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নির্ধারিত সময়ে ঢাকা আসবে ভারত দল। আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জানান, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বাংলাদেশ ক্রিকেটের এখন সবচেয়ে বড় অপেক্ষা ভারত সিরিজ। সেই অপেক্ষার অবসান ঘটাতে মাঠের বাইরেও তৎপরতা চলছে সমান তালে। ক্রীড়া কূটনীতির অংশ হিসাবে ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলোচনা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সরকারের আশা, অতীতের তিক্ততা ভুলে নির্ধারিত সূচি অনুযায়ী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েনের প্রভাব পড়ে ক্রিকেটেও। স্থগিত হয়ে যায় ভারত পুরুষ ও নারী দলের বাংলাদেশ সফর। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়াও দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি করে। তবে সেই অধ্যায় পেছনে ফেলে সামনে এগোতে চায় বাংলাদেশ। ভারত তাতে সাড়া দিলেই হলো। বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথে আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। ক্রিকেটীয় উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিকভাবেও বিসিবির জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজ। সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ ও টিকিট বিক্রি সহ নানা খাত থেকে বড় রাজস্বের আশা করছে বোর্ড। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এই ছিল সকাল 7টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।